কাল ছিল বৈশাখ মাস। দুপুর 4টে নাগাদ রোদে চারিদিক কাঠ ফাটা অবস্থা। হঠাৎ ছায়া পড়ল, রোদের তেজ কমে এলো। একটা অদ্ভুত চুরির তদন্ত করে আমি প্রায় 2টোর সময় ফিরে এসেছিলাম। হাতে তখন আর বিশেষ কোনো কাজ ছিল না। দারুণ গ্রীষ্মের প্রকোপে এতক্ষণ ঘামছিলাম। হঠাৎ ছায়া পড়তে দেখে মনে কেমন এক প্রকার আনন্দের উদয় হলো। চেয়ার থেকে উঠে পশ্চিম দিকের জানলার কাছে গেলাম। দেখলাম পশ্চিম আকাশে একখানা ঘোর কালো মেঘ উঠে এইমাত্র সূর্যকে ঢেকে ফেলেছে। ঢাকা পড়া সূর্যের রশ্মি মেঘের ওপর পড়ে অপূর্ব শ্রী ধারণ করেছে। এতক্ষণ জোরে বাতাস বইছিল। বাতাস গরম হলেও ঘর্মাক্ত শরীরে মন্দ লাগছিল না। ক্রমশ বাতাসের বেগ কমে এলো। গ্রীষ্মের উত্তাপও সাথে সাথে অসহ্য হয়ে উঠল। দেখতে দেখতে সেই মেঘমণ্ডল আকাশ ছেয়ে ফেলল। ঘোর অন্ধকার পৃথিবীকে গ্রাস করল। এমনকি কাছের মানুষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেল। হঠাৎ বাতাস বইতে শুরু করল। ক্রমেই তার বেগ বাড়তে লাগল। অবশেষে ঝড় উঠল। পাহাড় প্রমাণ ধুলোর রাশি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল। সেটা দেখেই আমি জানলা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঝড় হওয়ার পর বৃষ্টি এলো। ক্রমে মুষলধারে বৃষ্টি পড়তে লাগল। এই দুর্যোগের সময় বাইরে একজন সাহেব ইন্সপেক্টরের চেনা কণ্ঠস্বর আমার কানে এলো। এত দুর্যোগে সাহেবের সাড়া পেয়ে আমি বিন্দুমাত্র আশ্চর্য হলাম না। ভাবলাম ব্যাপার তার মানে গুরুতর, নয়তো এই ঝড় বৃষ্টির সময় সাহেব আমার কাছে আসবেন কেন? সাহেব ঘরে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, সাহেব, ব্যাপার কি? এই দুর্যোগে আপনি কষ্ট করে এখানে এলেন যে? সাহেব হাসতে হাসতে উত্তর দিলেন, কেন এলাম? আসলে এক ভয়ানক গোলমালে পড়েছি। আপনার সাহায্য ছাড়া উপায় নেই। কাশীপুরে একটা খুন হয়েছে, শুনেছেন? কাশীপুরের খুনের বিষয় সত্যিই আমি কিছু শুনিনি। জিজ্ঞাসা করলাম, কাশীপুরে খুন হয়েছে? কই, সে বিষয়ে কোনো কথাই তো আমি শুনিনি এখনো। আমি ওই খুনের বিষয়ে কিছুই বুঝতে পারছি না, সেই জন্যই আপনার কাছে এসেছি। আপনার সাহেবকে জানিয়েছেন? না, তাকে এখনো জানানো হয়নি। খুব সম্ভব তিনি এখন নেই, পরে জানালেই চলবে। কিরকম খুন হয়েছে? আরে অতি অদ্ভুত, বড়ই আশ্চর্যের ব্যাপার। যে লোক খুন হয়েছেন তিনি অতি নিরীহ। তার মতো লোকের যে কেউ শত্রু থাকতে পারে, হ্যাঁ, এরকম সন্দেহই করা যায় না। বলুন দেখি, কি ব্যাপার, শোনা যাক। কাশীপুরে মল্লিকদের বাগানের ঠিক পশ্চিমে একখানা অতি সুন্দর বাগান আছে। বাগানখানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট হলেও 3-4 জন মালিকের পরিচর্যায় নিযুক্ত আছে। প্রবোধচন্দ্র ঘোষ এই বাগানের অধিকারী। প্রবোধচন্দ্রের বাড়ি পূর্ববঙ্গে, কিন্তু তিনি কলকাতায় বিয়ে করেছেন। কদাচিৎ কখনো দেশে যান। বাগানের দক্ষিণে একখানা 2তলা অট্টালিকায় তিনি বাস করেন। প্রবোধবাবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন MA। তার বয়স প্রায় 50 বছর। এই বয়সে তিনি জরাগ্রস্ত হয়েছেন। বাতে তাকে পঙ্গু করে ফেলেছে। প্রায় সমস্ত দিনই খাটের ওপর এক অতি কোমল বিছানায় শুয়ে থাকেন। তিনি একজন বিখ্যাত ডাক্তার।
ধাত্রীবিদ্যায় তিনি বিশেষ পারদর্শী। এই কাজ করে তিনি অনেক টাকা উপার্জন করেছেন। সম্প্রতি অসুস্থ হওয়ায় এই বিষয়ে বই লিখে যথেষ্ট উপার্জন করে থাকেন। তার লেখা অনেকগুলো বইয়ের বেশ সুখ্যাতিও হয়েছে। সাহেবকে বাধা দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, যে লোক সমস্ত দিন শুয়ে থাকেন তিনি এতগুলো বই লিখলেন কি করে? আমি সেই কথাই তো বলছিলাম। প্রবোধ বাবু নিজে লেখেন না, তার একজন সহকারী আছে, তিনি লিখে থাকেন। যে লোকের হাত নাড়াতে কষ্ট হয় তিনি এত বই কি করে লিখবেন? প্রায় 6 বছর হলো তিনি এইভাবেই রোগগ্রস্ত হয়েছেন। এই সময়ের মধ্যে অনেকেই তার সহকারী রূপে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু কেউই তার মনের মতো হয়নি। তার এখনকার সহকারী প্রতাপচাঁদও একজন শিক্ষিত যুবক। তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন এমএ। প্রতাপচাঁদের বয়স প্রায় 30 বছর। তাকে দেখতে শ্যামবর্ণ, মাঝারি গড়ন, তার চোখ উজ্জ্বল এবং স্থির। প্রতাপচাঁদ জাতিতে কায়স্থ। পিতৃমাতৃহীন এক আত্মীয়ের বাড়িতে প্রতিপালিত হয়েছিলেন। তিনি অতি নিরীহ, সকলেরই প্রিয়, অথচ সেই লোকই আজ দুপুর বেলায় খুন হয়েছে। হ্যাঁ, বলেন কি? দিনের বেলা কলকাতার পাশে খুন? বাড়ির কোনো লোক কিছু বলতে পারে না? প্রতাপচাঁদ থাকতেন কোথায়? ওই বাগানেই থাকতেন। বেলা 10টা থেকে 6টা পর্যন্ত তাকে প্রবোধ বাবুর কাজ করতে হতো। তাকে আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। অধিকাংশ অবসর সময় তিনি সেই ঘরে বসেই বই পড়তেন। তার বন্ধু বান্ধব ছিল না। বাড়িতে কে আছে? প্রবোধবাবুর পরিবারে কয়জন সদস্য? শোনা গিয়েছে প্রবোধ বাবুর অনেকগুলো সন্তান হয়েছিল, কিন্তু আপাতত একজনও বেঁচে নেই। প্রবোধ বাবুর স্ত্রী বর্তমান আছেন, একজন দাসী, একজন চাকর, একজন কোচোয়ান, আর 2জন সহিস, আর 4জন মালিও আছে। এতগুলো লোক থাকতে দিনের বেলা সেখানে খুন হয়ে গেল? এ বড় আশ্চর্যের কথা যে এদের মধ্যে এই খুন সম্বন্ধে কেউ কোনো কথা বলতে পারে না। আপনি তাদের ভালো করে জিজ্ঞাসা করেছিলেন? দুঃখের বিষয়, সেই সময় বাড়িতে কেউই ছিল না। সে কি? কোথায় গিয়েছিল? 4জন মালির মধ্যে 3জন হাটে গিয়েছিল, একজন রান্না করছিল, বাড়ির চাকর গিন্নিমায়ের বাপের বাড়ির তত্ত্ব নিতে গিয়েছিল, কোচওয়ান এবং সহিস 2জন প্রবোধ বাবুর শ্যালককে আনার জন্য গাড়ি নিয়ে দমদম স্টেশনে গিয়েছিল। বাড়িতে কেবল গিন্নিমা এবং সেই দাসী ছিল। গিন্নিমা এই খুনের বিষয়ে কিছু বলতে পারেন? না, আহারের পর তিনি ঘুমিয়ে পড়েছিলেন। বিশেষ করে প্রতাপবাবু যে ঘরে খুন হয়েছেন, প্রবোধবাবুর স্ত্রীর শোবার ঘর থেকে সেই ঘর অনেক দূরে। দাসী কিছু শুনেছে? দাসীকে জিজ্ঞাসা করায় সে বলেছিল, খাওয়া দাওয়া শেষ করে সে ছাদ থেকে কতগুলো কাপড় এনে ঘরে রাখছিল। এমন সময় এক ভয়ানক চিৎকার তার কানে যায়। সে বিকট শব্দে সে চমকে ওঠে এবং ভয় পায়। তারপর কোথা থেকে সেই শব্দ আসছে জানার জন্য ব্যস্ত হয়, কিন্তু সাহস করে সে কোথাও যেতে পারেনি। সে তখন কোথায় ছিল? বাড়ির ভেতরে অন্দরমহলে। তা বাড়িখানা কেমন? বাড়িখানা 2 তলা এবং 2 মহলের। অন্দরমহলের ওপর 3খানা ঘর। একখানাতে প্রবোধ বাবু থাকেন, আর একখানাতে তার স্ত্রী থাকেন, এবং অপরখানা প্রায় খালি থাকে। নিচেও 3খানা ঘর,
একখানা রান্নাঘর, একখানা ভান্ডার ঘর, আর একখানাতে দাসী থাকে। বাইরের মহলের উপর দুখানা প্রকাণ্ড ঘর এবং একটা বড় দালান আছে। ঘর দুখানার মধ্যে একখানাতে প্রবোধ বাবুর লাইব্রেরি, অপরখানাতে প্রতাপ বাবু থাকেন। নিচের 3টি ঘরের একটিতে চাকর থাকে, অপর 2টি ঘর প্রায়ই বন্ধই থাকে। প্রবোধবাবু কোন ঘরে বসে বই লেখেন? অন্দর মহলে নিজের শোবার ঘরে। সেখানে তো প্রতাপবাবুকেও যেতে হয়। নিশ্চয়ই, প্রবোধবাবুর অনুমতি অনুসারে তিনি স্বচ্ছন্দে অন্দরে যেতে পারতেন। প্রবোধবাবুর শোবার ঘরের সাথে বাইরের মহলের লাইব্রেরির যোগাযোগ আছে। মাঝখানে একটা দরজা। লাইব্রেরি ঘর থেকে প্রতাপবাবুর ঘর কত দূর? লাইব্রেরির পাশেই প্রতাপবাবুর ঘর। কোন ঘরে প্রতাপবাবু খুন হয়েছেন? তার শোবার ঘরেই। বাড়ির মধ্যে হঠাৎ একটা বিকট চিৎকার শুনে দাসী কিছুই করল না? আগেই বলেছি, সেই ভয়ানক চিৎকার শুনে দাসীর বড় ভয় হয়েছিল। সে কি করবে স্থির করতে না পেরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ক্ষণকাল পরেই তার মনে হলো কেউ যেন প্রতাপবাবুর ঘরের ভেতর পড়ে গেল। তখন সে তাড়াতাড়ি প্রতাপচন্দ্রের ঘরে গেল। দেখল তিনি মেঝের ওপর নিথরভাবে পড়ে রয়েছেন। তার গলা দিয়ে প্রবল বেগে রক্ত বের হচ্ছে। ঘরের ভেতরে যেন রক্তের নদী বইছে। ঘরের মধ্যে ঢুকে এবং চারিদিকে রক্তের ছড়াছড়ি দেখে সে চিৎকার করে ওঠে। সৌভাগ্যক্রমে সেই সময় বাড়ির চাকর এবং 3 জন মালি ফিরে এসেছিল। দাসীর চিৎকার শুনে সবাই বাড়ির ভেতর ঢুকল এবং প্রতাপবাবুর ঘরে এসে সমস্ত ব্যাপার দেখতে পেল। প্রতাপবাবু কি তখন মারা গিয়েছিলেন? দাসী ও বাগানের 3 জন মালি সেই রকমই ভেবেছিল, কিন্তু চাকর প্রতাপবাবুকে বড় ভালোবাসত। সে কাছে গিয়ে ভালো করে দেখে বুঝতে পারল যে তিনি তখনও মরেননি। সে তখন মালিদের সাহায্যে প্রতাপবাবুকে তার বিছানায় শোয়ানোর চেষ্টা করল। সেই সময় প্রতাপবাবু হঠাৎ চোখ মেললেন, যেন কোনো কথা বলার জন্য চেষ্টা করলেন। বাড়ির চাকরটি অত্যন্ত চতুর। সে তার মনের ভাব বুঝতে পেরে তার মুখের কাছে নিজের কান নিয়ে গেল। শুনল প্রবোধ বাবুর সেই লোক। মনে হয় তিনি আরো কোনো কথা বলতেন, কিন্তু পারলেন না। শেষ কথাটির সাথে সাথেই তার চোখ কপালে উঠল। পরক্ষণেই তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। প্রবোধবাবু কি বললেন? তিনি কিছু শুনেছিলেন? হ্যাঁ, তিনিও সেই চিৎকার শুনতে পেয়েছিলেন, কিন্তু তার ওঠার শক্তি নেই এবং কাছেও কোনো লোক না থাকায় কিছুই করতে পারেননি। প্রতাপবাবুর খুনের কথা তিনি কখন জানতে পারলেন? প্রতাপচন্দ্রের মৃত্যুর ঠিক পরেই বাড়ির চাকর তাকে সেই সংবাদ দেয়। তিনি তখনই পুলিশে খবর পাঠান। সাথে সাথে আমিও সেখানে উপস্থিত হই। প্রতাপচন্দ্রের মৃত্যুর পর ঘরের কোনো জিনিস সরানো হয়নি। আমি সমস্তই পরীক্ষা করেছি, কিন্তু কে যে প্রতাপচন্দ্রকে খুন করেছে এবং কি অভিপ্রায় বা এই কাজ করেছে তার কিছুই বুঝতে পারছি না। আপনি অনেকবার অনেক বিষয়ে আমাকে সাহায্য করেছেন, তাই আপনার ভরসায় এখানে এসেছি। সাহেবের মুখে সমস্ত ব্যাপারে অবগত হয়ে আমি কিছুক্ষণ চিন্তা করলাম। পরে বললাম, সাহেব, পরীক্ষা করে আপনি যা জানতে পেরেছেন বা না পেরেছেন, আমি না দেখে আপনাকে কিভাবে সাহায্য করব? আমার ইচ্ছে আপনি নিজে একবার পরীক্ষা করুন। আগে আপনি কতদূর অগ্রসর হয়েছেন শুনি, পরে যা হয় একটা বিবেচনা করা যাবে। যদি সেখানে না গিয়ে কোনো উপায় করতে পারি তবে ভালোই, নয়তো ঘটনাস্থলেই যেতে হবে। বাড়ি ও বাগানের চারিদিক পরীক্ষা করে দেখলাম
বাড়ির দুটো দরজা আছে, একটা সদর, অপরটা খিড়কি। সদর দরজা দিয়ে বাড়িতে যেতে হলে বাগানের ভেতর দিয়ে যেতে হয়। খিড়কি দরজা দিয়ে প্রবেশ করলে একেবারে অন্দরে উপস্থিত হওয়া যায়। খিড়কি দরজা প্রায়ই বন্ধ থাকে, আজও ছিল। সুতরাং সে পথে হত্যাকারী প্রবেশ করেনি। আমি সে পথ ভালো করে পরীক্ষা করেছি। সেদিকে কারোর পদচিহ্ন বা অপর কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। সুতরাং হত্যাকারী যে সদর দরজা দিয়ে প্রবেশ করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতাপচন্দ্র মরার আগে প্রবোধবাবুর নাম করেছিলেন কেন, এ কথা প্রবোধবাবুকে জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ, কিন্তু তিনি ভালো করে উত্তর দিতে পারেননি। বললেন, চাকর কি শুনেছে না শুনেছে? প্রবোধবাবুর কোনো পরিচিত লোক কি তার বাড়িতে যাতায়াত করতেন? না, শুনেছি তার সঙ্গে কোনো লোকের সদ্ভাব ছিল না। সদর দরজা দিয়ে বাড়িতে যাওয়ার সময় বাগানে যে পথ দিয়ে যেতে হয় সে পথটি ভালো করে দেখেছেন? হ্যাঁ, দেখেছি তো। সে পথে কারোর কোনো পায়ের দাগ বা অন্য কোনো চিহ্ন দেখতে পেয়েছেন? হ্যাঁ, কিন্তু হত্যাকারী খুব সাধারণ লোক নয়। পথ দিয়ে গেলে পায়ে দাগ পড়ে, সেই জন্য সে পথের ধারে ধারে যে ঘাস জন্মেছে তার উপর দিয়ে গিয়েছে। পথে কোনো দাগ দেখতে না পেলেও সেই ঘাসের ওপর কয়েকটা দাগ দেখতে পেয়েছি। দাগগুলো বাড়ির দিকে যাওয়ার নাকি বাড়ি থেকে আসার? যাওয়ার দাগ। কোন পথে যে এসে বার হয়েছে তা বুঝতে পারছি না। প্রবোধবাবুর শ্যালকের বাড়ি কোথায়? কলকাতায়। আজ কি তার কাশীপুরে যাওয়ার কথা ছিল? হ্যাঁ। তিনি কি গিয়েছেন? সে কথা তো বলতে পারছি না। কেন? কোচওয়ানকে জিজ্ঞাসা করলেই তো জানতে পারবেন। জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। কোচওয়ানের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। স্টেশন থেকে সে কখন ফিরে এসেছিল? আমি সেখানে যাওয়ার কিছুক্ষণ আগে। বাড়ির ভেতরে কোনো দাগ দেখতে পেয়েছেন? না, বাড়ির তলায় আলগা পাপোশ পাতা, তার উপরের দাগ সহজে জানা যায় না। যে ঘরে খুন হয়েছে সেখানে কোনো রকম দাগ? জানবার উপায় নেই, সেখানেও পাপোশ পাতা। সেই ঘরে গিয়ে আমি প্রথমেই পায়ের দাগ অন্বেষণ করি। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কোনো দাগই দেখতে পাইনি। ঘরের ভেতর একটা বড় দেরাজ এবং একটা টেবিল আছে। টেবিলের ওপর একটা কলমদানিতে দুটো দোঁয়াত, চারটে কলম, একখানা রাবার এবং একখানা ছড়ি ছিল। দেরাজটি সবসময় খোলা থাকে, তার ভেতর কোনো দামি জিনিস নেই। ঘরের কোনো জিনিস চুরি হয়েছে? সব জিনিস মিলিয়ে দেখে আমি জানতে পারলাম যে কোনো জিনিসই চুরি যায়নি। মৃতদেহ পরীক্ষা করেছেন? হ্যাঁ, টেবিলটার পাশেই প্রতাপবাবুর মৃতদেহ পড়েছিল। তাঁর গলার প্রায় অর্ধেকটা কেটে গিয়েছে। ক্ষত স্থান দিয়ে তখনও অল্প অল্প করে রক্ত বের হচ্ছিল। গলা এমন জায়গায় কেটেছে যে তা দেখলে বেশ বোঝা যায় প্রতাপবাবু আত্মহত্যা করেননি। কোন অস্ত্রে গলা কাটা হয়েছে বলতে পারেন? ঘরে কোনো অস্ত্র পেয়েছেন কি? না, কোনো অস্ত্র পাইনি বটে, তবে একখানা সোনার চশমা পাওয়া গিয়েছে। এই বলে সাহেব পকেট থেকে একখানা চশমা বার করে আমাকে দিলেন। বললেন, এই চশমাখানা টেবিলের ওপর পড়েছিল। চশমাখানা হাতে নিয়ে আমি একবার চোখে দিলাম। কিছুক্ষণ ভালো করে পরীক্ষা করার পর বললাম, এই চশমা থেকে অনেক খবর পাওয়া যেতে পারে। আমার কথা শুনে সাহেব আমার মুখের দিকে চেয়ে রইলেন। বোধহয় তিনি আমার কথা বিশ্বাস করলেন না। আমি তার মনের ভাব বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম, সাহেব, আমার দিকে অমন করে চেয়ে রইলেন কেন? আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না? সাহেব ঈষৎ হাসলেন, বললেন,
এই চশমা থেকে আপনি এমন কি বুঝতে পারলেন তা তো বলতে পারছি না। আপনি নিশ্চয়ই জানেন চশমাখানা প্রতাপবাবুর নয়। হ্যাঁ, তিনি চশমা ব্যবহার করতেন না। চশমাখানা যে হত্যাকারীর সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনি এটা থেকে কি জানতে পারলেন বলুন দেখি। চশমাখানা সাধারণ লোকের নয়, এর পাওয়ার এত বেশি যে যে লোক এটি ব্যবহার করেন তার দৃষ্টিশক্তি খুবই কম। লোকটা ধনী, তিনি যখন সোনার চশমা ব্যবহার করেন তখন কথা সহজেই বোঝা যায়। তার নাক মোটা, চশমার ফাঁদ দেখে আমি তাও বুঝতে পেরেছি। লোকটি সম্প্রতি কোনো চশমার দোকানে 2-3 বার গিয়েছিলেন। যদিও চশমাখানাতে প্রস্তুতকারকের নাম নেই, তবুও এটি যে কোনো সাহেব বাড়ি অর্থাৎ বড় দোকান থেকে কেনা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেমন করে জানলেন যে তিনি সম্প্রতি কোনো চশমার দোকানে গিয়েছিলেন? চশমার যে অংশ নাকের ওপর থাকে তার 2 দিকে 2খানা পাতলা কর্ক দেওয়া রয়েছে। কর্ক দুটির মধ্যেও একখানা নতুন আর একখানা পুরনো। নতুন কর্কটি এমনভাবে বসানো হয়েছে যে দেখলে সহজে মনে হয় না যে ওটা বদলানো হয়েছে। খুব ভালো কারিগর না হলে কর্কটি ওভাবে বসাতে পারতো না। সেই জন্যই বলছিলাম যে তিনি সম্প্রতি কোনো চশমার দোকানে গিয়েছিলেন। আমার মনে হয় যে দোকান থেকে চশমাটি কেনা হয়েছিল সেই দোকানেই এই কর্ক বদলানো হয়েছে। আমার কথা শুনে সাহেব আশ্চর্যান্বিত হলেন, বললেন, এখন একবার চশমার দোকানগুলো দেখতে হবে দেখছি। আপনার আর কিছু বলার আছে? না, আমি এ পর্যন্ত যা জানতে পেরেছি সবই আপনাকে বলেছি। এখন এখন আমিও যা জানি আপনিও তা জানতে পারলেন। তবে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে তারা সেদিন সেখানে কোনো অপরিচিত লোক দেখেনি। তাহলে খুনটা কে করলো, আর কেনই বা প্রতাপচন্দ্রের মতো নিরীহ লোককে খুন করা হলো? সেই কথাই তো আমি আপনার কাছে জানতে এসেছি। হাট সন্ধ্যা হয়ে গেল, তাছাড়া এত বৃষ্টিতেই বা কি করা যায়? যদি অনুগ্রহ করে কাল সকালে একবার কাশীপুর যান তাহলে বড়ই উপকৃত হই। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি সেইখানে গেলেই সমস্ত রহস্য জানতে পারবেন। আমি রাজি হলাম, বললাম, ঠিক আছে, কাল খুব ভোরে আমি সেখানে উপস্থিত হব। পরের দিন খুব ভোরে যখন আমি কাশীপুরের বাগানে উপস্থিত হলাম তখন আকাশ পরিষ্কার হয়নি। ঝড়ের সাথে সাথে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। গাড়ি থেকে নেমে দেখলাম সাহেব সেখানেই উপস্থিত আছেন। আমরা বাগানের ভেতর কিছুটা পথ এগিয়ে যেতেই এক জায়গায় সাহেব দাঁড়িয়ে পড়লেন। তিনি আমার দিকে চেয়ে বললেন, এইখানে পায়ের দাগ দেখেছিলাম। কোন দিকে? আপনার ঠিক ডান দিকে। রাস্তার পাশে যে ঘাস দেখতে পাচ্ছেন ওই ঘাসের ওপর আমি পায়ের দাগ দেখেছিলাম। কাল দাগগুলো বেশ পরিষ্কার ছিল, কিন্তু আজ আর তা দেখা যাচ্ছে না। গতকালের বৃষ্টিতে মনে হয় দাগগুলো উঠে গিয়েছে। সাহেবের কথায় আমি সেই জায়গাটা ভালো করে দেখলাম। ঘাসের ওপর যেসব দাগ ছিল বৃষ্টিতে সেগুলো মুছে গিয়েছে। কোনো কথা না বলে আমি এগোলাম। সাহেব আমার পিছু পিছু আসতে থাকলেন। বাড়ির সামনে গিয়ে দেখলাম দরজা খোলা রয়েছে। সাহেবকে জিজ্ঞাসা করলাম, এই দরজা কি এইভাবেই খোলা থাকে? সাহেব সম্মতিসূচক উত্তর দিলেন। আমি তখন বলে উঠলাম, হ্যাঁ, তবে আর কি, খুনি তো সহজেই বাড়ির ভেতর প্রবেশ করেছিল। বাগানের ফটক দিয়ে প্রবেশ করে যে পথে আমরা এলাম সেও ঠিক সেই পথ দিয়েই এসে এই দরজা দিয়ে বাড়ির ভেতর এসেছিল। কিন্তু সে যে এই জায়গায় কতক্ষণ ছিল
তা বলা যায় না। আমাকে বাধা দিয়ে সাহেব বলে উঠলেন, আমি বলতে পারি 1 কোয়ার্টারের মানে 15 মিনিটের বেশি সে এখানে ছিল না। সাহেবের কথায় আমি চমকে উঠলাম। জিজ্ঞাসা করলাম, কিন্তু সে কথা আপনি কেমন করে জানতে পারলেন? মানে দাসীর মুখে শুনেছি, সে যখন ছাদে কাপড় আনতে গিয়েছিল তখন সে প্রতাপবাবুকে বই পড়তে দেখেছিল। ছাদ থেকে কাপড়গুলো তুলে আনতে নিশ্চয়ই 10 মিনিটের বেশি লাগেনি। নিচে নামার অতি অল্পকাল পরেই সে চিৎকার শুনতে পেয়েছিল। এই সময়ের মধ্যেই যে সেই লোক প্রতাপবাবুর ঘরে এসে তাকে খুন করে গিয়েছে তাতে আর কোনো সন্দেহ নেই। সাহেবের কথা যুক্তিপূর্ণ বলে মনে হলো। আমি তখন তাকে বললাম, এইবার একবার প্রতাপচন্দ্রের ঘরটা দেখতে ইচ্ছা করে। সাহেব আমার কথায় রাজি হলেন এবং অবিলম্বে যে ঘরে প্রতাপচন্দ্র খুন হয়েছেন সেই ঘরে আমাকে নিয়ে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম ঘরটি নিতান্ত ছোট নয়। দৈর্ঘ্যে প্রায় 16 হাত, প্রস্থেও 12 হাতের কম নয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মধ্যে একটা দেরাজ, 2টো আলমারি, 3-4খানা চেয়ার, কয়েকটা ভালো ভালো ছবি ছিল। টেবিলের ওপর অতি সুন্দর একটা ল্যাম্পস্ট্যান্ডও ছিল। ঘরের মেঝেতে ম্যাটিং পাতা। আমি ঘর এবং তার ভেতরের জিনিসপত্র ভালো করে পরীক্ষা করলাম, কিন্তু বিশেষ কোনো সূত্র বার করতে পারলাম না। কিছুক্ষণ সব বিষয় ভেবে আমি যেমনই দেরাজের কাছে গেলাম অমনি তাতে একটা আঁচড় দেখতে পেলাম। দেরাজের যেই জায়গায় সেই দাগ দেখতে পেলাম তাতে স্পষ্টই মনে হলো যে কোনো লোক সেই দেরাজ খোলার সময় অসাবধানতাবশত হঠাৎ চাবি দিয়ে ওই রকম দাগ করেছে। আমি সাহেবকে সেই দাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম, সাহেব, এই দাগটা কে করেছে? আপনি আগে এই দাগটা দেখেছিলেন কি? হ্যাঁ, দেখেছি। এই দাগ থেকে কোনো রকম সূত্র বের করতে পেরেছেন? না, দেরাজে অমন আঁচড়ের দাগ প্রায়ই দেখা যায়। তা ঠিক, কিন্তু একটু ভালো করে দেখলেই জানতে পারবেন যে দাগটা সম্পূর্ণ নতুন। আমার এই আতস কাচের সাহায্যে আরেকবার দাগটা দেখুন তো, এখনই বুঝতে পারবেন ওটা নতুন না পুরনো। সাহেব আমার হাত থেকে কাঁচটি নিলেন এবং যত্নের সাথে পরীক্ষা করলেন। পরে বললেন, হ্যাঁ, আপনার কথাই তো সত্যি। দাগটা নতুন বলেই তো মনে হচ্ছে। একবার দাসীকে ডেকে পাঠান না, তাকে গুটি কয়েক কথা জিজ্ঞাসা করে দেখি সে কি বলে। সে যা বলেছে আমি তো আগেই আপনাকে সে কথা বলেছি। বলেছেন বটে, কিন্তু এখন আমি একবার তার মুখের কথা শুনতে চাই। সাহেব তখনই সে ঘর থেকে চলে গেলেন এবং অল্পক্ষণ পরেই দাসীকে সাথে নিয়ে পুনরায় আমার কাছে ফিরে এলেন। দাসীকে আমি জিজ্ঞাসা করলাম, এই দেরাজের চাবি কোথায় থাকতো? প্রতাপবাবুর কাছেই থাকতো। দেরাজের তালাগুলো কেমন? ভালোই তালা শুনেছি, সবগুলোই বিলিতি। চিৎকার শোনার কতক্ষণ পরে তুমি এ ঘরে ঢুকেছিলে? তা প্রায় 15 মিনিট পর। কোনো লোককে বাইরে পালিয়ে যেতে দেখেছো? আগে না। আচ্ছা, এই ঘরের আমি 2টো দরজা দেখছি। একটি দিয়ে বাইরে যাওয়া যায় আর একটি দিয়ে অন্দরে প্রবোধবাবুর ঘরে যাওয়া যায়। খুব সম্ভব প্রতাপচন্দ্র সেই শেষোক্ত পথ দিয়েই প্রবোধবাবুর ঘরে যেতেন। তুমি যখন এই ঘরে আসছিলে তখন খুনি সহজেই অপর পথ দিয়ে অন্দরে যেতে পারে, তাই না? তাইলে বাবু নিজেই জানতে পারতেন, কারণ তিনি প্রায়ই জেগে থাকেন। নিজে অসুস্থ হলেও তিনি অনায়াসেই চিৎকার করে চাকরদের ডাকতে পারতেন। তাছাড়া তিনি যখন নিজেই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের খবর দেওয়ার হুকুম দিয়েছিলেন তখন তিনি নিশ্চয়ই কোনো লোককে দেখেননি। দাসীকে বিদায় দিলাম। একবার প্রবোধবাবুর সাথে দেখা করার ইচ্ছে হলো। সাহেব আমার অভিপ্রায় বুঝতে পেরে অন্দরে সংবাদ পাঠালেন। প্রবোধবাবুর ঘরে প্রবেশ করে দেখলাম তার ঘরটি প্রতাপবাবুর ঘরের চেয়ে বড়। ঘরের ভেতর অনেকগুলো দেরাজ এবং আলমারি ছিল, সবগুলোই বড় বড় বইয়ে পূর্ণ। প্রতাপবাবুর ঘরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এই ঘরটি তেমন নয়। ঘরের ঠিক মাঝখানে
একখানা পালঙ্ক, তার উপর একটা সুকোমল বিছানা। প্রবোদবাবু বিছানায় শুয়ে আছেন। তাকে দেখলে রোগগ্রস্ত বলে মনে হয় না। সাহেব তাকে আমার কথা বলার পর তিনি বাইরে থেকে অত্যন্ত আনন্দিত হলেন এবং আমাদের বসতে অনুরোধ করলেন। আমরা সেখানে বসলাম। অনেকক্ষণ পরে প্রবোদবাবু বললেন, মহাশয়, এই খুনি ধরা পড়বে কি? হ্যাঁ, খুব সম্ভব সে ধরা পড়বে, কিন্তু এখনো কিছু স্থির করতে পারিনি। যদি আপনি আসামিকে গ্রেপ্তার করতে পারেন তাহলে চিরদিনের জন্য আপনার নিকট কৃতজ্ঞ থাকব। সত্যি বলছি, প্রতাপ চাঁদের হঠাৎ মৃত্যুতে আমার যেন বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়ার উপক্রম হয়েছে। আমি আপনাকে দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি সবসময় শুয়ে থাকি, কে কোথায় কি করে তা জানবার উপায় নেই। আমিও সাহেবের মুখে সেই রকমই শুনেছি। বেশি কথা জিজ্ঞাসা করব না। আমি জানতে চাই, প্রতাপচন্দ্র মরার আগে আপনার নাম উচ্চারণ করলেন কেন? প্রবোদবাবুর সেই লোক, এই কথার তাৎপর্য কি বুঝতে পেরেছেন? আগে না, চাকরের মুখে শুনে কোনো কথা বিশ্বাস করবেন না। আমাদের চাকরের বাড়ি এদেশে নয়, একে সে মূর্খ, তাই পল্লীগ্রামে বাস, সুতরাং তার কথায় বিশ্বাস করা যায় না। আপনি কি বলতে চান? সে মিথ্যে কথা বলেছে? সে বুঝতেই পারেনি। প্রতাপ চাঁদ মরার আগে কি বলেছিল তা সে ভালো করে শুনতেই পায়নি, কিন্তু কি শুনেছে কে জানে। আপনি তাহলে ও বিষয়ে কোনো কথা বলতে পারেন না? আপনার কার ওপর সন্দেহ হয়? না, আমার মনে হয় তিনি হয় আত্মহত্যা করেছেন, নয়তো দৈবাৎ কোনোভাবে নিহত হয়েছেন। যদি আত্মহত্যাই হয়, তবে কোন অস্ত্রে প্রতাপবাবু নিজের গলা ওইভাবে কাটলেন? অস্ত্রের মধ্যে একখানা ছোট ছুরি ছাড়া তো আর কিছুই সে ঘরে দেখতে পেলাম না। আর একটা কথা, একখানা সোনার চশমা পাওয়া গিয়েছে। সাহেবের মুখে শুনেছি প্রতাপবাবু নিজে চশমা পরতেন না। যদি তাই হয়, তাহলে সেই চশমা কার আর কোথা থেকে এলো? ঠিক বলেছেন, আমি নিতান্ত বালকের মতো কথা বলছি। আপনার কথা শুনে এখন আমার বিশ্বাস হয়েছে যে প্রতাপ চাঁদ আত্মহত্যা করেননি। প্রবোদবাবুর কথা শুনে আমার মনে হলো তিনি আমার খাতিরে শেষোক্ত কথাগুলো বলেছেন, কারণ তাঁর মুখ দেখে আমার স্পষ্টই মনে হলো যে তিনি এখনও বিশ্বাস করেন যে প্রতাপচন্দ্র আত্মহত্যাই করেছেন। আমি আর সে কথা না বাড়িয়ে আলমারি দেখিয়ে জিজ্ঞাসা করলাম, ওই আলমারিতে কি আছে? এমন কোনো জিনিস নেই যাতে এই ঘরে চোর আসতে পারে। আপনি ওটা খুলে দেখতে পারেন। ছোটবেলা থেকে যত রকম পুরস্কার, প্রশংসাপত্র, সার্টিফিকেট পেয়েছি, সেই সমস্তই ওর ভেতরে রাখা হয়েছে। তাঁর কথা শুনে আমি আলমারির কাছে গেলাম এবং কাগজপত্র দেখার ভান করে আমি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে ওই ঘরটির চারিদিকের অবস্থা ভালোভাবে দেখে নিলাম, কিন্তু কাউকে কোনো কথা বললাম না। আমি পুনরায় এসে নিজের জায়গায় বসলাম। সেই সময় প্রবোদবাবু আমায় জিজ্ঞাসা করলেন, মহাশয়, এই রহস্য কি ভেদ হবে না? কেন হবে না? আমি এই অদ্ভুত রহস্য ভেদ করেছি। প্রবোদবাবু চমকে উঠে জিজ্ঞাসা করলেন, সত্যি নাকি? আসামি কোথায়? কাছেই আছে। কোথায়? বাগানে? না না, এখানেই আছে। কোথায়? এই বাড়িতে? আগে হ্যাঁ। প্রবোদবাবু হেসে উঠলেন, বললেন, আমার সাথে তামাশা করছেন? কিন্তু আমার এই বিপদের সময় আপনার উপহাস করা ভালো দেখায় না। এই উপহাসের কথা নয়, আর আমিও তামাশা খুব ভালোবাসি না। আমিও আপনার সাথে তামাশা করছি না। আপনি আমার চেয়ে সব বিষয়ে বড়। আপনার সাথে আমি কোন সাহসে তামাশা করব? মনে মনে সমস্ত ব্যাপার আলোচনা করে আমি যতদূর বুঝতে পেরেছি তা এক্ষুনি আপনাকে বলছি। প্রবোদবাবুর মুখ মলিন হলো।
তিনি কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইলেন, পরে বললেন, কি কি জানতে পেরেছেন বলুন। নিশ্চয়ই আপনার পরিচিত কোনো লোক আপনার জ্ঞাতসারে হোক বা আপনার অজ্ঞাতসারেই হোক এ বাড়িতে এসেছিলেন। তিনি আপনার সাথে প্রথমে দেখা না করে প্রতাপবাবুর ঘরে গিয়েছিলেন। সম্ভবত সেই ঘরের দেরাজ থেকে দরকারি কোনো কাগজ নেবার অভিপ্রায়েই তিনি সে ঘরে গিয়েছিলেন। প্রতাপবাবু তখন সে ঘরে ছিলেন না। আগন্তুক এই সুযোগে দরজাটি খুলে আমার কথায় বাধা দিয়ে প্রবোধবাবু বলে উঠলেন, দেরাজের চাবি কোথায় পেল? প্রতাপচন্দ্রের কাছেই তার চাবি থাকে। যখন তিনি উপস্থিত ছিলেন না তখন আগন্তুক কোথা থেকে সেই চাবি পেল? তার কাছে যে এই দেরাজের একটা চাবি ছিল তাতে আর কোনো সন্দেহ নেই। সম্ভবত তিনি ওই রকমই একটা চাবি তৈরি করিয়ে নিয়েছিলেন। দেরাজে এমন কি কাগজ আছে তিনি তা চুরি করতে আসবেন? সে কথা তো আপনি আমার থেকে ভালো জানেন। সে যে দেরাজের চাবি খুলেছিল তা আপনি কেমন করে জানতে পারলেন? দেরাজের ওপর একটা নতুন আঁচড়ের দাগ দেখে জেনেছি। দেরাজটি খুলে দেখলেই জানতে পারবেন সে কোনো কাগজপত্র চুরি করেছে কিনা। সে বিষয়ে নিশ্চিত থাকুন, ইচ্ছে থাকলেও সে কোনো দ্রব্য দেরাজ থেকে বের করতে পারেনি। আর কিছু জেনেছেন? আর সেই লোক কোথায় গেল? সব কথাই বলছি, ব্যস্ত হবেন না। প্রতাপবাবুর প্রতি তার চরম শত্রুতা ছিল। প্রতাপবাবুর প্রতি তার কেন যে এত আক্রোশ ছিল তাও বুঝতে পেরেছি। প্রতাপচন্দ্র ইতিমধ্যে ফিরে এলেন এবং আগন্তুককে তার ঘরে দেখে রেগে গেলেন। সম্ভবত উভয়ের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। তখন আগন্তুক একখানা খুর কিংবা ছোড়া বার করে প্রতাপচন্দ্রকে এমন আঘাত করলেন যে সেই আঘাতেই প্রতাপচন্দ্র মারা গেলেন। আগন্তুক বোধহয় হত্যা করার উদ্দেশ্যে এখানে আসেননি। রাগের বশবর্তী হয়ে তিনি যে কাজ করে ফেলেছেন তাতে তার অত্যন্ত ভয় হল। তিনি সেই ঘর থেকে পালিয়ে একেবারে এই ঘরে এসে উপস্থিত হলেন। এই পর্যন্ত শুনে প্রবোধবাবু উচ্চ স্বরে হেসে উঠলেন, বললেন, আমি তো সমস্ত দিনই এখানে শুয়ে আছি। এখানে একজন অপরিচিত লোক এলে আমি কি জানতে পারতাম না? লোকটি অপরিচিত না হলেও তো পারে। পরিচিত হলেও আমি তা জানতে পারতাম। আপনি কি মনে করেন আমি শুয়ে থাকি বলে আমি সমস্ত দিন ঘুমিয়ে থাকি? না, আমি সেরকম মনে করি না। তবে কি আমার সামনেই সেই লোক এই ঘরে প্রবেশ করলো আর আমি কি তাকে দেখেও কিছু বলিনি মনে করেন? আগে হ্যাঁ, আপনি সমস্তই জানতে পেরেছিলেন, এমনকি আপনি তার সঙ্গে কথাও বলেছিলেন এবং আপনি তাকে পালাতে সাহায্যও করেছিলেন। প্রবোধবাবু আবার অট্টহাসি করে উঠলেন, কিন্তু এবার আর শুয়ে থাকতে পারলেন না। বিছানার ওপর উঠে বসলেন এবং আমার মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তার চোখ দিয়ে যেন আগুন বের হতে লাগলো। কিছুক্ষণ পর তিনি বললেন, আপনি পাগল হয়েছেন দেখছি। সারা জীবন মস্তিষ্ক চালনা করায় আপনি এখন পাগল হয়ে গেছেন। আমি খুনিকে পালাতে সাহায্য করেছি, এ কথা কি সম্ভব হতে পারে? আর যদি তাই হয় তাহলে সেই লোক এখন কোথায় বলতে পারেন? আমি ঘরের পূর্ব কোণের একটা আলমারির পেছনের দিকে লক্ষ্য করে বললাম, ওই আলমারির পাশে। আমার মুখ থেকে এই কথাগুলো বের হতে না হতেই প্রবোধবাবু দুই হাত তুলে এক বিকট শব্দ করলেন এবং পরক্ষণেই প্রায় অচেতন হয়ে পুনরায় বিছানার ওপর পড়ে গেলেন। ইতিমধ্যেই হঠাৎ সেই আলমারির পাশ থেকে এক ভদ্র যুবক দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালেন। বললেন, আপনি যথার্থই অনুমান করেছেন। আমি ওই আলমারির পেছনেই ছিলাম। আপনি যেসব কথা প্রবোধবাবুকে বলছিলেন তা সম্পূর্ণ সত্য, কিন্তু কিন্তু আপনি কোন সূত্র ধরে এত খবর বের করলেন তা ঠিক বুঝতে পারলাম না। আপনার চোখে ধুলো দেওয়া আমার মতো সাধারণ লোকের কাজ নয়। যুবকের বয়স প্রায় ৩৫ বছর, দেখতে সুশ্রী। তার পরনে একখানা বিলিতি মোটা লাল পেড়ে ধুতি, একটা মোটা কাপড়ের জামা, খালি পা। আমি সাহেবকে ইশারা করে আগেই সাবধান করে দিলাম। তিনি আমার মনোভাব বুঝতে পেরে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলেন।
আমি তখন যুবককে জিজ্ঞাসা করলাম, মশায়ের নাম কি? প্রবোধবাবুর সঙ্গে আপনার কি সম্বন্ধ? কিছুক্ষণ ভেবে তিনি উত্তর দিলেন, যখন আপনি অনেক কথা জানতে পেরেছেন তখন আপনার কাছে কোনো কথা লুকানো নিতান্ত মূর্খতা। আমার নাম পুলিন বিহারী, আমি প্রবোধবাবুর শ্যালক। আমি প্রবোধবাবুর দিকে তাকালাম। দেখলাম তিনি এক দৃষ্টে যুবকের মুখের দিকে চেয়ে রয়েছেন। তার মুখ দেখে মনে হলো তিনি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছেন। আমি প্রবোধবাবুকে কোনো কথা না বলে পুলিন বিহারীকে জিজ্ঞাসা করলাম, আপনাকে দমদম স্টেশন থেকে আনতে এখান থেকে গাড়ি গিয়েছিল, আপনি তাতে আসেননি? আগে না, যে ট্রেনে আমার আসার কথা ছিল আমি তার আগের গাড়িতে এসেছি। ইচ্ছে করেই কি এই কাজ করেছিলেন? হ্যাঁ। কখন এখানে এসেছিলেন? তখন 11টা বেজে গেছে। এখানে এসে আপনার ভগ্নিপতির সাথে দেখা হয়েছিল কি? আগে না, কেন? যে জন্য এখানে এসেছি আগে তারই চেষ্টায় ছিলাম। কি জন্য এখানে এসেছিলেন? আপনি স্বইচ্ছায় এসেছেন না কারোর কথায় এসেছেন? স্ব ইচ্ছায় আসিনি। বাড়িতে আমার অনেক কাজ, কাজ ফেলে এখানে আসবো কেন? তবে কার কথায় এসেছিলেন সব কথা পরিষ্কার করে বলুন। প্রতাপচন্দ্র অত্যন্ত নিরীহ লোক ছিলেন, আপনি কোন অপরাধে তাকে খুন করলেন? সব কথা বলতে গেলে এই সংসারের অনেক গোপনীয় কথা বের হয়ে পড়বে, সুতরাং তা প্রবোধবাবুর অনুমতির উপর নির্ভর করছে। যদি তিনি আমায় বলতে বলেন তবেই বলতে পারি। আমি প্রবোধবাবুর দিকে তাকালাম। দেখলাম তিনি চোখ বন্ধ করে অজ্ঞানের মতো পড়ে আছেন। তার জ্ঞান আছে কিনা বুঝতে পারলাম না। তার কাছে গেলাম, দেখলাম তার নিঃশ্বাস বইছে, তিনি জীবিতই আছেন। তার হাত পরীক্ষা করলাম, তিনি চোখ তুলে চাইলেন, কিন্তু আমাকে দেখা মাত্রই এক বিকট চিৎকার করে মূর্ছা গেলেন। সেই বিকট চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে দাসী ছুটে এলো এবং তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে কাঁদতে লাগলো। বোধহয় সেই কান্নার শব্দই প্রবোধবাবু স্ত্রী শুনতে পেলেন। তিনি পাগলের মতো আলুথালু বেশে চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই ঘরে এসে উপস্থিত হলেন। সাহেব রাগে ঘরের দরজা বন্ধ করে দিলেন এবং দুজন মহিলাকে বুঝিয়ে বললেন যে প্রবোধবাবু মারা যাননি, শুধুমাত্র মূর্ছা গিয়েছেন। স্ত্রীর কণ্ঠস্বরই হোক কিংবা অতিরিক্ত হইচইয়ের কারণেই হোক, প্রবোধবাবু চোখ মেললেন। তার জ্ঞান ফিরল। তিনি আমার দিকে চাইলেন, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। তার জ্ঞান ফিরেছে দেখে তার স্ত্রী অত্যন্ত ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অমন চিৎকার করলে কেন? অনেক কষ্টে প্রবোধচন্দ্র উত্তর দিলেন, কেন? সে কথা তুমি কি বুঝবে? আমার হৃদয়ে যে আগুন জ্বলছে তা তুমি কি করে জানবে? যাও, অন্দরে যাও। তুমি এখানে কেন? এখানে 2 জন পুলিশের লোক রয়েছেন, এদের সামনে তোমার এখানে আসা ভালো হয়নি। তার স্ত্রী আমাদের দিকে চাইলেন, কিন্তু আমাদের কোনো কথা বললেন না, কিংবা ঘোমটা দিয়ে চলেও গেলেন না। তার স্বামীর দিকে ফিরে অত্যন্ত ধীরে ধীরে বললেন, ভালো হয়নি? তোমার চিৎকার শুনে আমি কি নিশ্চিন্ত থাকতে পারি? হঠাৎ তার ভাইয়ের ওপর দৃষ্টি পড়ল। এতক্ষণ শোকে দুঃখিত স্বামীর দিকেই তার মন ছিল। এতক্ষণ তিনি তার ভাইকে দেখতে পাননি। হঠাৎ পুলিন বিহারীকে দেখে তিনি যেন চমকে উঠলেন। এত তেজ, এত সাহস কোথায় যেন হারিয়ে গেল। তার মুখ মলিন এবং বিবর্ণ হল। ঘর থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছে তিনি তখনই দরজার কাছে গেলেন এবং দরজার খিল খুলে অত্যন্ত দ্রুত বেগে সেখান থেকে পালিয়ে গেলেন। দাসীও তার পিছু পিছু ঘর থেকে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। যিনি এতক্ষণ আমাদের সামনে দাঁড়িয়ে স্বামীর সাথে কথা বলছিলেন, তিনি হঠাৎ ভাইকে দেখে ঘর থেকে পালিয়ে গেলেন কেন? সাহেব আমার মুখের দিকে চাইলেন। আমি তার ভাব বুঝতে পেরে একটু হাসলাম। তিনিও হেসে আমার হাসির উত্তর দিলেন। প্রবোধবাবু স্ত্রী চলে যাওয়ার পর আমি পুলিন বিহারীকে জিজ্ঞাসা করলাম, প্রবোধবাবু স্ত্রী কি আপনার নিজের বোন? আগে না, আমার পিস্তুত বোন। তিনি আপনাকে দেখেই চলে গেলেন কেন?
আপনি যে প্রতাপচন্দ্রকে খুন করেছেন তা কি তার জানা আছে? বোধ হয় না। আপনি যে এখানে আছেন তাও কি তিনি জানেন না? আগে না। আরে, এ তো বড় আশ্চর্য ব্যাপার। সব কথা জানতে না পারলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বলতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রবোধবাবুর হুকুম না পেলে বলতে পারবো না। আমি তখন প্রবোধবাবুকে জিজ্ঞাসা করলাম, এখন কি করা যায় বলুন? আপনি আমাকে এই কাজে নিযুক্ত করেছেন, কিন্তু এখন দেখছি আপনিই প্রকৃত দোষী। যদি সব কথা এখন না বলেন, ভবিষ্যতে সবার সামনে বলতে হবে যে। আমার স্পষ্ট মনে হচ্ছে যে পুলিনবাবু আপনার উপদেশে প্রতাপচন্দ্রকে খুন করেছে। মনে করবেন না আমি আপনাকে ছেড়ে দেব। আপনি প্রধান দোষী। পুলিনবাবু আপনার হাতের যন্ত্র ছাড়া আর কিছুই নন। আমার কথায় প্রবোধবাবু ভয় পেলেন। তিনি পুলিন বিহারীকে সব কথা বলার হুকুম দিলেন। পরে আমাকে বললেন, আমার মরণই ভালো। এই জীবনে অনেক কাজ করেছি, এখন যত দ্রুত এখান থেকে চলে যেতে পারি ততই ভালো। তবে লোকে যাতে আমাদের এই পাপের কথা জানতে না পারে, আপনি তার চেষ্টা করবেন, এই আমার শেষ অনুরোধ। কি করব কি না করব এখন আমি বলতে পারছি না। যতক্ষণ না সব ব্যাপার জানতে পারছি ততক্ষণ কোনো বিষয়ে আমি প্রতিশ্রুতি দিতে পারছি না। আমার কথা শুনে পুলিনবাবু বললেন, আগেই বলেছি, প্রবোধবাবুর স্ত্রী আমার পিস্তুত বোন। আপন বোন না হলেও তার কলঙ্কের কথা বলতে আমার লজ্জা হচ্ছে, কিন্তু কি করব, অদৃষ্টের লিখন অখণ্ডনীয়। প্রবোধবাবুর স্ত্রীর নাম মনোরমা। যৌবনে সে খুব সুন্দরী ছিল। যদিও এখন তার বয়স প্রায় 40 বছর হয়েছে, তবুও তার সৌন্দর্যের বিন্দুমাত্র হ্রাস হয়নি। তবে তার রূপের আর সেই উজ্জ্বলতা নেই, চোখের সেই চঞ্চলতা নেই, মুখে সেই মৃদু হাসি নেই, মনে সেই অদম্য আশা নেই। যৌবনের সাথে সাথে এইসবও কোথায় চলে গিয়েছে, কিন্তু এখনো তার আকাঙ্ক্ষা মেটেনি। বিশেষ করে স্বামীরও চরিত্র দোষ থাকায় সুযোগ পেলেই সে নিজের ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থ করত। যেদিন থেকে প্রতাপবাবু এ বাড়িতে এসেছেন সেদিন থেকেই মনোরমা তাকে বশীভূত করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তাকে আয়ত্তে আনতে পারেনি। মনোরমা যখন দেখল যে সহজে তাকে বশীভূত করা অসম্ভব, তখন সে নানা রকম কৌশল করতে শুরু করলো। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতাপচন্দ্র সেরকম হীন চরিত্রের লোক ছিলেন না। তিনি কোনোভাবেই মনোরমার কথায় রাজি হলেন না। মনোরমা তখন অন্য উপায় ধরল। সে ভয় দেখিয়ে প্রতাপচন্দ্রকে বশ করার চেষ্টা করতে লাগলো। বাড়ির দাসীকে দিয়ে মনোরমা তার কাছে চিঠি পাঠাতো। প্রতাপচন্দ্র সেই সব চিঠি নষ্ট করেননি, নিজের কাছেই রেখেছিলেন, কিন্তু কোনো চিঠির উত্তরও দেননি। প্রতাপচন্দ্র যখন দেখলেন যে মনোরমা ভয় দেখিয়ে তাকে বশীভূত করার চেষ্টা করছে, তখন তিনি একদিন মনোরমার সমস্ত চিঠি প্রবোধবাবুকে দেখালেন। চিঠিগুলো পড়ে প্রবোধবাবু চমকে উঠলেন, বললেন, এতদিন আমায় ওইসব চিঠি দেখাওনি কেন? প্রতাপচন্দ্র উত্তর দিলেন, মানে আপনাকে এগুলো দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু এখন দেখছি না দেখালে আমাকে ভবিষ্যতে অপমানিত ও লাঞ্ছিত হতে হবে। প্রতাপচন্দ্রের কথা শুনে প্রবোধচন্দ্র তাকে বিদায় দিলেন এবং মনোরমাকে ডেকে পাঠালেন। চিঠিগুলো ফেরত নিয়ে প্রতাপচন্দ্র নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরেই মনোরমা স্বামীর কাছে উপস্থিত হলো। তাকে দেখে প্রবোধবাবু অত্যন্ত তিরস্কার করলেন এবং বললেন, এই বয়সে তুমি এই প্রবৃত্তি ছাড়তে পারলে না? বিয়ের পর থেকে কতবার যে তোমার এই কলঙ্কের কথা শুনলাম তা বলা যায় না। তুমি তুমি এখনই আমার বাড়ি থেকে দূর হও। এ বাড়িতে তোমার মতো হীন চরিত্রা রমণীর স্থান হবে না। প্রবোধচন্দ্রের কথা শুনে মনোরমা প্রথমে কোনো কথা বলল না। লজ্জায় মাথা নিচু করে নীরবে সমস্ত তিরস্কার সহ্য করল। পরে স্বামীর দিকে ফিরে বলল, স্বীকার করছি আমি চরিত্রহীনা, কিন্তু কার দোষে আমার এই নিষ্কলঙ্ক চরিত্রে কালি পড়েছে? মনে করে দেখো, কে আমার এই অধঃপতনের মূল? তুমি নিজেই। কিসে? কিসে নয়? কে আমায় মদ খাওয়া শিখিয়েছে? কোন পুরুষ নিজের বন্ধু বান্ধব নিয়ে নিজের স্ত্রীর কাছে এসে আমোদ প্রমোদ করেন? হ্যাঁ, দুই একদিন তোমায় মদ খেতে অনুরোধ করেছিলাম বটে, কিন্তু তোমার ইচ্ছা না হলে তুমি খেলে কেন?
কুসঙ্গে পড়ে কত শত লোকের অধঃপতন হয়েছে বলা যায় না। তোমারই বন্ধুদের প্ররোচনায়, আমার যৌবনের তাড়নায়, অর্থের লোভে, মদের নেশায় বিভোর হয়ে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি বটে, কিন্তু তুমি তার মূল। তুমি যদি তখন আমায় শাসন করতে, তোমার বন্ধুদের এখানে রেখে নিজে বেশ্যালয়ে না যেতে, তাহলে কি আজ এই দশা ঘটত? একবার নিচে নামা শুরু হলে তাকে ফেরানো কি খুব সহজ কথা? এখন তোমার বন্ধুরাই তোমার বিষ হয়ে দাঁড়িয়েছে। তারা আর এখানে আসে না। তোমার মদের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ভাণ্ডারে বোতল বোতল মদ জমা রয়েছে। আমি যখন মদ খাওয়া শিখেছি, তখন কি তুমি ভাবো যে আমি মদ না খেয়ে আছি? আমি রোজ মদ খাই। মদে কি না হয়। আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। কিসে আমার উদ্দেশ্য সফল হবে, আমি ক্রমাগত সেই চেষ্টাই করছি। শুনলে, আশা করি এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করবে না। মনোরমার কথা শুনে প্রবোধবাবু আরও রেগে উঠলেন। তিনি মনোরমাকে মারতে উদ্যত হলেন। তখন মনোরমা নির্ভয় বলে উঠল, তোমায় আমি ভয় করি না। তুমি আমায় এখানে একা পেয়ে মারতে পারো, স্বীকার করছি, কিন্তু তারপর কি হবে ভেবে দেখেছো? তুমি কি মনে করো আমি কিছুই জানি না? সেদিনকার কথা তোমার কিছুই মনে নেই? যোগেনবাবুকে কে খুন করেছে তা কি আমার জানতে বাকি আছে? মারতে ইচ্ছা হয় মারো, আমি মার খাবো, কিন্তু পরে কি হবে ভেবে দেখো। যোগেনবাবু? কে যোগেনবাবু? এখন কে যোগেনবাবু? তোমার পরম বন্ধু, যিনি প্রতিদিন এখানে এসে তোমার কথায় তোমার স্ত্রীর সাথে আলাপ করেছেন। তোমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য যিনি অকাতরে টাকা খরচ করেছেন, সেই যোগেনবাবুকে কে খুন করেছে? তাকে কেউ খুন করেনি। তিনি ওলাউঠা রোগে মারা গিয়েছেন। পয়সার জোরে তার মৃত্যুকে কলেরা বলে সাব্যস্ত করা হয়েছিল, তাও আমি জানি। তুমি মনে করো আমি কিছুই বুঝি না, স্ত্রীলোক ভেবে আমায় অবজ্ঞা করো, কিন্তু আমি সব জানি। মদের সাথে সেদিন তাকে যা খাইয়েছিলে তা কি একেবারে ভুলে গিয়েছো? তুমি মনে করেছিলে আমি অত্যন্ত মাতাল হয়ে পড়েছিলাম, তোমার কৌশল বুঝতে পারিনি। না না, ওটা তোমার ভুল। আমি তোমার সব কথাই জানি। যদি আমার উপর এখন সামান্যতর অত্যাচার করো, আমি পরে তোমায় যোগেনবাবুর হত্যা অপরাধে ধরিয়ে দেব। মনোরমার কথায় প্রবোধবাবু ভয় পেলেন। তিনি আমাকে ডেকে পাঠালেন। আমি এলে সব কথা বললেন। আমি উভয়ের বিবাদ মিটিয়ে দিলাম। স্বামী স্ত্রীর বিবাদ মিটে গেল। মনোরমা শান্ত মনে সংসার কর্মে মন দিল। প্রবোধবাবু সুযোগ বুঝে আমাকে ডেকে গোপনে বললেন, প্রতাপকে আর বিশ্বাস করতে পারছি না। ভরসা করে তাকে তাড়িয়েও দিতে পারছি না। তাহলে তিনি নিশ্চয়ই সবার কাছে মনোরমার কলঙ্কের কথা বলে দেবেন। সেই জন্য তাকে অন্য কোনো উপায়ে একেবারে সরিয়ে দিতে ইচ্ছা করি। বিশেষ করে যতক্ষণ তার কাছে মনোরমার চিঠিগুলো রয়েছে, ততক্ষণ তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। একটা লোককে খুন করা বড় সহজ কথা নয়। বিশেষ করে ধরা পড়লে আমাকেই ফাঁসি যেতে হবে। এমনভাবে খুন করতে হবে যাতে লোকে তোমাকে কোনো রূপ সন্দেহ করতে না পারে। আপনি তার উপায় বলে দিন। তুমি তোমার উপায় করে নিও। আমি যদি তোমার চরিত্র না জানতাম তাহলে এসব কথা বলতে পারতাম না, কিন্তু তোমাকে আমি ভালো করে চিনি। এরকম অনেক কাজ তোমার দ্বারা সম্পাদিত হয়েছে। আহা, সেসব কথা আলাদা। আপনি আমার আত্মীয়। আপনার কাছ থেকে টাকার কথা বলছো? তোমার প্রাপ্য অবশ্যই পাবে। আমি রাজি হলাম। মনোরমা এসব কথার বিন্দু মাত্র জানতে পারিনি। আমার এই কাজ নতুন নয়। পুলিশের চোখে অনেকবার ধুলো দিয়েছি, কিন্তু এবার আর পারলাম না। পুলিন বিহারীর মুখে এই সমস্ত কথা শুনে আমি প্রবোধবাবুকে বললাম, আপনি তো প্রকৃত দোষী। হ্যাঁ, আপনাকেও গ্রেপ্তার করতে বাধ্য হলাম। এই বলে সাহেবের দিকে তাকালাম। সাহেব আমার মনোভাব বুঝতে পেরে তখনই তাকে বাঁধার জন্য অগ্রসর হলেন। প্রবোধবাবু অত্যন্ত ভীত হলেন। তিনি কাঁপতে কাঁপতে বললেন, আমার এমন ক্ষমতা নেই যে আমি পালিয়ে যাই। পালানো তো দূরের কথা, আমি নড়তেও পারি না। এই অবস্থায় আমায় বাঁধার প্রয়োজন কি? সাহেব তার কথায় রাজি হলেন। বললেন,
আপনি যদি আমাদের কথা মতো কাজ করেন তাহলে আপনাকে বাধার কোনো প্রয়োজন দেখি না। বেশ কথা, তবে পুলিন বিহারীকে গ্রেপ্তার করুন। উনি এইমাত্র নিজের মুখে স্বীকার করলেন যে অনেকবার পুলিশের চোখে ধুলো দিয়েছেন। এবার যাতে আর পালিয়ে যেতে না পারেন তার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে সাহেব একটু হাসলেন এবং পুলিন বাবুকে শক্ত করে বেঁধে ফেললেন। আমার কাজ শেষ হতে না হতেই প্রবোধবাবু বিছানা থেকে একটা শিশি বের করলেন এবং একটিমাত্র বার আমার দিকে তাকিয়ে তখনই তার ভেতরের সমস্ত ওষুধ খেয়ে ফেললেন। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে হাত ধরলাম, কিন্তু কোনো ফল হলো না। তিনি আগেই ওটা পান করে ফেলেছিলেন। শিশিটা কেড়ে নিয়ে দেখলাম তাতে বিষ লেখা রয়েছে। দেখতে দেখতে প্রবোধচন্দ্র ঢলে পড়লেন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠালাম, কিন্তু সেই পথেই তার দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। এই ধরো ধরো ধরো, এই হাসপাতালে নিয়ে যেতে হবে, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। সাহেব তখন পুলিনবাবুকে প্রতাপবাবুর হত্যা সম্বন্ধে শেষ কথা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, যখন আমি সেই ঘরে গিয়েছিলাম তখন প্রতাপচাঁদ প্রস্রাব করতে গিয়েছিলেন। আমি বাস্তবিকই তার দেরাজ থেকে মনোরমার চিঠিগুলো নিতে গিয়েছিলাম এবং সেই জন্যই দেরাজ খুলেছিলাম। এমন সময় প্রতাপচাঁদ ঘরে এসে আমায় আক্রমণ করেন। আমার কাছে একখানা খুর ছিল, সেই অস্ত্র দিয়েই আমি তার গলায় আঘাত করি। ইতিমধ্যে তিনি আমার চশমাখানা কেড়ে নেন। ইচ্ছা ছিল চশমাখানা উদ্ধার করব, কিন্তু সেই সময় আরও কারোর পায়ের শব্দ শুনতে পেলাম। তাই খুরখানা প্রতাপচাঁদের কাপড়ে মুছে এই ঘরে এসে লুকিয়ে পড়ি। প্রবোধবাবুর বিছানার নিচ থেকে রক্তমাখা খুঁড়খানা বের হলো। আলমারির ভেতর থেকে পুলিন বিহারীর রক্তমাখা কাপড় পাওয়া গেল। পুলিন আমাদের কাছে যেমন সব কথা বলেছিলেন, ম্যাজিস্ট্রেটের কাছেও সেদিন সব কথা স্বীকার করলেন। চশমার দোকান থেকে জানা গেল যে তিনিই ওই চশমা সেখান থেকে কিনেছিলেন এবং মেরামত করিয়েছিলেন। এই সকল সাক্ষ্যের ওপর নির্ভর করে তাকে বিচারের জন্য পাঠানো হলো। এই মামলায় আমাকেও সাক্ষ্য দিতে হয়। কিভাবে আলমারির পাশ থেকে তাকে দেখে এবং তার মোটা নাক দেখে আমি তার ওপর সন্দেহ করেছিলাম, তা সমস্তই প্রকাশ করলাম। প্রবোধবাবু স্ত্রীও সমস্ত কথা প্রকাশ্যে আদালতে স্বীকার করলেন। তার লেখা সেই চিঠিগুলো মৃতের আলমারিতে পাওয়া গিয়েছিল। সেগুলো আদালতে প্রমাণের অংশ হিসেবে গৃহীত হল। পুলিন বিহারী বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করলেন এবং অবশেষে তার মৃত্যুদণ্ড হল।